সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রথমবারের মতো ইনফ্রাতে নিয়ে আসছি ইঞ্জিনিয়ারিংয়ের টপিক ওয়াইজ ভিডিও লেকচার। সো আজকে আমরা যে টপিকটা সিলেক্ট করেছি এটা ফিজিক্সের সেকেন্ড পেপারের একটা টপিক, সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারের গাউসের সূত্র এবং ইলেকট্রিক ফ্লাক্স। দুইটা টপিক একে অপরের সাথে রিলেটেড এবং আমরা এগুলো একটু ইনডেপথে আলোচনা করব এবং এগুলো থেকে ম্যাথ প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা এটা সম্পর্কে একটু ডিটেলসে জানার চেষ্টা করব। সো চলো আমরা দেরি না করে শুরু করি। আজকে তোমাদের সাথে আমি আছি, তোমাদের অর্ণব ভাইয়া। আমি বর্তমানে পড়ছি বুয়েটে আর্কিটেকচার ডিপার্টমেন্টে। তো চলো আমরা শুরু করে দিই। দেখো, আমরা আমাদের বোর্ডে দেখতে পাচ্ছি প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো আজকে সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। সো ইলেকট্রিক ফ্লাক্সের সংজ্ঞাটা আমরা লিখে রেখেছি, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। সো জিনিসটা আমি তোমাদেরকে এখন এক্সপ্লেন করছি। তো তার আগে আমি বলি বলরেখা জিনিসটা কি। বলরেখা হচ্ছে আমরা কোনো একটা তড়িৎ ক্ষেত্র বা একটা ইলেকট্রিক ফিল্ডে সাধারণত কিছু কাল্পনিক রেখা কল্পনা করি। এই রেখাগুলো সাধারণত পজিটিভ চার্জ থেকে ক্রিয়েট হবে এবং নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়ে যাবে। সো এই টাইপের ডায়াগ্রামগুলোকে আমরা ইলেকট্রিক ফিল্ডে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স বলে থাকি। সো এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সের যে সংখ্যাটা সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এই জিনিসটা আমরা একটু লিখে এঁকে ভালো মতো বোঝানোর তোমাদের ট্রাই করব। সো চলো আমরা দেখি। তো ফার্স্টে মনে করো যে এটা হচ্ছে একটা প্লেন। এই প্লেনের মধ্য দিয়ে এই ইলেকট্রিক ফিল্ডগুলো পাস করে যাচ্ছে। সো আমরা মনে রাখবো যে ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি টু টাইপসের হয়, একটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সো এগুলো হচ্ছে দেখো তোমরা প্রত্যেকটা প্যারালাল লাইন্স। সো তোমরা বুঝতে পারতেছো যে এগুলো হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সো একটা তলকে এগুলো ভেদ করে চলে গেছে। সাপোজ এই যে এগুলো হচ্ছে ভেদ করার জায়গাগুলো। সো ভেদ করে যেই সংখ্যক লাইন চলে গেছে, এখানে চারটা লাইন্স চলে গেছে ইলেকট্রিক ফিল্ডের বা চারটা বলরেখা চলে গেছে, তাই আমরা বলতে পারি এখানে ফ্লাক্স ফাই ইকুয়ালস টু 4। সো ফ্লাক্সের এককটা হচ্ছে ওয়েভার, তো আমরা 4 WB ওয়েভার লিখতে পারি। এখন ফ্লাক্স জিনিসটা আমরা কেন এখানে ইউজ করছি এই জিনিসটা আরেকটু ভালো মতো বোঝার জন্য আরেকটা কথা আমরা এখানে লিখেছি, সেটা হচ্ছে এটা একটা স্কেলার রাশি। সো তোমরা যেহেতু দেখতেছো যে এখানে ইলেকট্রিক ফিল্ড আছে এবং একই সাথে এখানে একটা প্লেন আছে, তো প্লেনও কিন্তু অ্যাকচুয়ালি একটা এরিয়া এবং এই এরিয়াটার একটা ভেক্টর আছে। সো এই ভেক্টরটা হচ্ছে তলের লম্ব বরাবর। সাপোজ এটা হচ্ছে একটা তল। সো এই তলটার ঠিক লম্ব সাইড বরাবর এই হচ্ছে আমাদের এরিয়া ভেক্টর এবং এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এটা হচ্ছে ই। সো আমরা বুঝতেই পারছি যেহেতু এটা একটা স্কেলার রাশি, আমরা যারা ভেক্টর পড়ে এসেছি তো আমরা জানি যে ভেক্টর রাশিতে অ্যাকচুয়ালি স্কেলার রাশি পাওয়ার জন্য দুইটা ভেক্টরকে কী করতে হয়, ডট প্রোডাক্ট করতে হয়। সো অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইজ ইকাল টু ই ডট এ, যেখানে ই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং এ হচ্ছে এরিয়া ভেক্টর। সো ফাইনালি আমরা এই জায়গা থেকে লিখতে পারি ফাই ইকুয়ালস টু ই এ কস থিটা। তো তোমরা সবসময় এটা মনে রাখবে যে এই থিটাটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টর এই দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেইটা। সো ধরো এই হচ্ছে তোমার এরিয়া ভেক্টর। এখন যদি একটা ইলেকট্রিক ফিল্ড এইভাবে পাস করে, এটাকে ভেদ করে যায়, তখন এই ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টরের মাঝখানে যে থিটা অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমরা ফর্মুলাতে যে অ্যাঙ্গেল ইউজ করেছি সেটা। সো আমাদের ইলেকট্রিক ফিল্ড আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই একটু দেখে নিতে পারো। সো এরপরে আমরা চলে যাচ্ছি পরের লেকচার স্লাইডটাতে। সো ইয়েস, আমরা চলে এসেছি আমাদের পরের সেকশন, গাউসের ফর্মুলা। সো ইলেকট্রিক ফ্লাক্স বের করার জন্য বিজ্ঞানী গাউস একটা খুব সহজ ফর্মুলা বের করেছেন এবং এই ফর্মুলাটা ইউজ করে আমরা খুব ইজিলি ইলেকট্রিক ফ্লাক্স বের করতে পারি। সো ফর্মুলাটা আমরা এখানে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের 1/ε0 ε0 গুণের সমান হয়। তো ε0টা হচ্ছে তোমার ভ্যাকুয়াম। আমরা বাংলায় লিখে আসলে ভ্যাকুয়াম দিলে অনেক হয়তো নাও বুঝতে পারো, আমি জানি না, ইংলিশ ইউজ করতেছে অনেক বেশি। সো তোমাদের প্রবলেম হলেও অ্যাকচুয়ালি হতেই পারে। সো আমরা এটাকে ইংলিশে বলবো যে শূন্য মাধ্যমে ইলেকট্রিক পারমিটিভিটি বা যেটাকে আমরা বলি তড়িৎ ভেদনযোগ্যতা।
তড়িৎ ভেদন যোগ্যতা। তো এক্স্যাক্টলি এটাই আমরা বোঝাচ্ছি যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো একটা বদ্ধ কল্পিত তল। সো এই বদ্ধ কল্পিত তল এটা হচ্ছে একটা 3D তল। সো এই 3D তলটা অ্যাকচুয়ালি হচ্ছে গাউসিয়ান সারফেস। সো গাউসিয়ান সারফেসগুলো সবসময় এনক্লোজড অবস্থায় থাকে। সাপোজ এটা একটা গোলক এবং এটার ভিতরে এনক্লোজড আছে অনেকগুলো চার্জ, সবগুলো চার্জকে সমষ্টিকে আমরা কিউ দিয়ে প্রকাশ করলাম। সো কিউ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3 এভাবে ডট 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 Qn পর্যন্ত ধরো যে এই সারফেসটার ভিতরে চার্জগুলো এনক্লোজড অবস্থায় আছে। সো এই বদ্ধ কল্পিত তলে তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের 1/ε0 গুণের সমান হবে। তো তাহলে আমরা লিখতে পারি যে, কালারটা চেঞ্জ করি আমরা, ফ্লাক্স ফাই ইকুয়ালস টু কিউ এনক্লোজড, যেটা এটার ভিতরে বদ্ধ অবস্থায় আছে, ডিভাইডেড বাই ε0। সো আমরা তখন কাউন্ট করে করে বের করলাম একবার বলরেখা, তারপর আমরা ফ্লাক্স বের করলাম হচ্ছে আমাদের ফর্মুলা EA cos θ দিয়ে। কিন্তু বিজ্ঞানী গাউস খুব সহজে একটা বের করার রাস্তা দেখায় দিয়েছে আমাদের, সেটা হচ্ছে ফাই ইকুয়ালস টু E enclosed ডিভাইড Q enclosed ডিভাইডেড বাই ε0। সো এই ফর্মুলাটা ইউজ করে আমরা সাধারণত বদ্ধ তল, সাপোজ কোনো একটা চার্জ তোমার কাছে আছে কিউ, সো এই কিউ চার্জটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডটা বাইরের দিকে যেই সারফেসের ভিতরে আবদ্ধ অবস্থায় আছে সেখান থেকে যেই ফ্লাক্সগুলো বের হয়ে যাবে, অর্থাৎ নির্গত ফ্লাক্স, সেই নির্গত ফ্লাক্সগুলোর সংখ্যাটা আমরা বের করে ফেলতে পারি যে ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে গাউসের সূত্র Q/ε0। সো আমরা আশা করি সবাই বুঝতে পারছি যে গাউসের সূত্রটা অ্যাকচুয়ালি কী। সো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এই স্লাইডটা আমি ব্ল্যাঙ্কস রেখেছি যেই জন্য সেই জিনিসটা তোমাদেরকে এখন আমি আসলে করে দেখাবো যে আসলে গাউসের এই সূত্রটা অ্যাকচুয়ালি আমরা কীভাবে ডিরাইভ করলাম। তো সাপোজ ধরো তোমাকে আমি বললাম যে এটা একটা ফ্রি মিডিয়াম এই বোর্ডটা। সো এই বোর্ডের মধ্যে সাপোজ আমি একটা চার্জ রেখে দিলাম, এই চার্জটা হচ্ছে কিউ। সো এই কিউ চার্জটার জন্য আমরা বলতে পারি যে এর চারদিকে একটা সারফেস ক্রিয়েট হবে এবং একটা ক্লোজড সারফেস। সো আমরা ধরলাম এটা একটা গোলক। সো এখন এখান থেকে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড বের হয়ে আসবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স বের হয়ে আসবে, কারণ আমরা জানি যে এই ক্ষেত্রে সাধারণত পজিটিভ চার্জের ক্ষেত্রে ফ্লাক্সটা হয় আউটওয়ার্ড বা বাইরের দিকে। যদি আমার এই চার্জটা অ্যাকচুয়ালি নেগেটিভ হইতো, সাপোজ এটা যদি হইতো কিউ মাইনাস, তখন কিন্তু ফ্লাক্সটা ভেতরের দিকে প্রবেশ করতো। সো এটাকে আমরা বলতাম ইনওয়ার্ড ফ্লাক্স। সো আমি এই সাইডে একটু লিখে দেই, ফ্লাক্স আউটওয়ার্ড is equals to Q, এটা হচ্ছে পজিটিভ, ডিভাইডেড বাই ε0। আর যদি ফ্লাক্স ইনওয়ার্ড হয় বা ভেতরের দিকে ঢুকে, তখন জিনিসটা হবে মাইনাস কিউ ডিভাইডেড বাই ε0। আশা করি এই দুইটা সেকশন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা এই জিনিসটা একটু ইরেজ করে দিই। তো চলো আমরা মনে করি যে আমাদের এই সারফেসটার উপরে একটা কিউ চার্জ আছে এবং এটা একটা সারফেস দিয়ে এনক্লোজড, এটা একটা 3D সারফেসে আটকানো অবস্থায় আছে এই কিউ চার্জটা। সো আমরা এই সারফেসটা হচ্ছে একটা গোলক, এই গোলকটার উপরে একটা ছোট্ট এরিয়া নিলাম, যেটা হচ্ছে এই ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, যেটা ডাইরেকশনটা এই সারফেসের ঠিক লম্ব বরাবর। তো আমরা মনে করি যে এই কিউ চার্জ থেকে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন বের হয়ে যাবে, যেটা ঠিক এই এরিয়া ভেক্টরের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ইকুয়ালস টু থিটা বের হয়ে গেছে। এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করব। সো আমরা এখানে বলতে পারি এই কিউ চার্জটার এই ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফ্লাক্সটা, সেই ফ্লাক্সটা হচ্ছে ডি কিউ, যেহেতু এখানে ছোট্ট একটা এরিয়া নিয়েছি আমরা, ইকুয়ালস টু ই ডট ডিএ। এখন আমরা বোথ সাইডের ইন্টিগ্রেশন করে দিব, ইন্টিগ্রেশন অফ ডি কিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা মাত্র লাইন এবং এটা হচ্ছে ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড। সো এটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। সো যদি এটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমরা বলতে পারি ফাইনেট ইকুয়ালস টু ই বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনের, ই ইন্টিগ্রেশন অফ ডিএ। সো এখান থেকে আমরা লিখতে পারি, উপরে চলে যাই, ফাইনেট ইজ ইকুয়ালস টু
ই ইন্টিগ্রেশন অফ ডিএ কে ডিরেক্টলি আমরা এ লিখে দিই, সো এটা ডট প্রোডাক্ট হবে, তাহলে ফাইনাইট ইজ ইকাল টু ই এ কস থিটা, থিটা তো অবশ্যই 0 ডিগ্রি, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি ই এ। সো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চার্জ আছে কিউ, এবং যে এরিয়া দিয়ে বের হয়ে গেছে এই এরিয়াটা অ্যাকচুয়ালি একটা গোলকের বা একটা স্পিয়ারের বাইরের এরিয়া, যেটা আমরা জানি ফর্মুলা দিয়ে আমরা লিখতে পারি। সো এখানে এ ইজ ইকাল টু হচ্ছে 4πr² এবং ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকাল টু হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ বাই r²। আমরা এখানে এই গোলকটার রেডিয়াস ধরেছি আর। সো আমরা এই দুইটাকে এই ফর্মুলার মধ্যে যদি বসায় দিতে পারি তাহলে এখানে আসবে হচ্ছে ই এর ভ্যালু হচ্ছে 1/4πr²ε0 উপরে হচ্ছে ইন্টু কিউ ইন্টু এরিয়া ভেক্টর হচ্ছে 4πr²। সো r² কাটা 4π কাটা আমাদের থাকলো কিউ বাই ε0। সো আমরা আমাদের ফর্মুলাটা প্রুফ করে ফেলেছি, কিউ নেট ইজ ইকুয়ালস টু কিউ বাই ε0। এটাই হচ্ছে গাউসের অ্যাকচুয়াল ফর্মুলা। সো আশা করি তোমাদের সবার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। সবাই এক নজর দেখে নাও যে সব কিছু তোমরা বুঝতে পারছো কিনা। চলো এরপরে আমরা চলে যাব হচ্ছে আরেকটা সেকশনে, যেখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমগুলো সলভ করব। সো দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের জন্য ডেডিকেটেড প্রবলেম বানিয়ে রাখা আছে। সো চলো আমরা এই প্রবলেমটা সলভ করি। এটা খুবই মজার একটা প্রবলেম, অ্যান্ড এটা সলভ করলে তোমাদের বেসিকটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে, এ ব্যাপারে আমি ভালোই আশাবাদী। সো চলো শুরু করি। সো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বলা হয়েছে একটা ঘনকের একটি কর্ণের মাথায় একটি চার্জ কিউ রাখা হলে কিউবটির মধ্য দিয়ে নেট ফ্লাক্স কত এবং কিউবের যে কোনো একটি সারফেসের মধ্য দিয়ে নেট ফ্লাক্স কত। তোমরা ভিডিওটা পজ করে এখানে নিজেরা একটু ট্রাই করতে পারো, যেটা তোমাদের জন্য বেনিফিশিয়াল, অ্যান্ড পরবর্তীতে আমাদের সাথে আনসার মিলিয়ে নিতে পারো। সো চলো আমরা প্রবলেমটা সলভ করি। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই কর্নারটাতে একটা কিউ চার্জ আছে, কিউ প্লাস। সো এখান থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো বের হয়ে আসতেছে এইভাবে 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 এইভাবে। হ্যাঁ, তো এখান থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো এভাবে বের হয়ে আসতেছে। তো আমরা কি এখানে কিউ চার্জটাকে বলতে পারি যে ও একটা এনক্লোজড সারফেসের মধ্যে আছে? অবশ্যই না, কারণ এটা একটা কর্নারে বসানো আছে। সো তোমরা দেখতে পাচ্ছ কিছুটা ফ্লাক্স এদিক দিয়ে যাচ্ছে, বাট ফ্লাক্স তো একটা 3D ইয়েতে আছে, কোঅর্ডিনেট সিস্টেম আছে। সো এই কোঅর্ডিনেট সিস্টেম থেকে কিন্তু সব দিক থেকে ফ্লাক্স বের হবে, এদিক দিয়েও বের হবে, এদিক দিয়েও বের হবে, এদিক দিয়েও সব দিক দিয়ে বের হবে। সো এই দিকগুলোতে আমাদের ক্লোজড মিডিয়াম চিন্তা করে নিতে হবে। সো আমরা এটা ইরেজ করে দেই। এখন ধরো যে এখানে তোমার কিউ চার্জ ছিল, এখন আমরা মনে মনে কল্পনা করব তোমার এই সাইডে আরেকটা কিউব আছে। এটার উপরেও আরেকটা কিউব আছে, ইভেন এটার পাশেও একটা কিউব আছে। সরি, আমার আঁকতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা এটা একটু কনসিডার করো। সো আমরা ধরলাম এখন 4টা কিউব আছে। এখন তুমি চিন্তা করো এইটাই এখানে আছে, এই চার্জটা। তো ঘটনা হচ্ছে এইটা যে আমাদের চার্জের এই পার্টটুকু কভার হয়ে গেছে, এই আউটওয়ার্ড যেগুলো আসতেছে এগুলো কভার হয়ে গেছে, বাট এখান থেকে ফ্লাক্স যেটা বের হবে ওই পেছন দিক থেকেও কিন্তু ফ্লাক্স বের হবে, আমরা পুরোটাকে কভার করতে পারি নাই। তাই আমরা বলতে পারি পেছন দিকেও আরও 4টা কিউব এরকম থাকবে পেছন দিকে, সেম এই ট্রানজিশনটারই 4টা কিউব পেছন দিকেও থাকবে। সো আমি এটা আঁকতেছি না, বাট আশা করি তোমরা বুঝতেছো। সো আমরা এখন আবার ক্লিয়ার করে দিই জিনিসটা। হ্যাঁ, এখন তাহলে বোঝো, আমরা তো বের করবো যে কিউবটার মধ্য দিয়ে, এই কিউবটার মধ্য দিয়ে নেট ফ্লাক্স কত। সো আমরা শুধু এই কিউবটাই কনসিডার করব না, বাট আমরা যখন কিউ নেট বের করতেছি এটা ইকুয়ালস টু কিউ বাই ε0। সো আমরা তো কিউ চার্জটা এখানে প্লেস করছিলাম, তাই না? তো এখন তুমি চিন্তা করে দেখো একটা জিনিস, যে এইটার ওপরে যেই সারফেসটা ছিল, এটার ওপরে যেই সারফেসটা ছিল আর এই সারফেসটা, এদের মধ্যে একটা কমন স্পেস আছে, দিস সারফেস।
সো এটা যেহেতু ওদের মধ্যে কমন, তাই আমি এই কিউবটার জন্য যখন ফ্লাক্স বের করতেছি তখন এই কিউবের তিনটা সারফেস দিয়ে এই সারফেসটা এবং বাইরের দিকে এই সারফেসটা, এই যে বাইরের এই সারফেসটা, এই তিন দিক দিয়ে ফ্লাক্স অ্যাকচুয়ালি বের হইতে পারতেছে। আবার এটাও একটা কমন সেকশন। সো প্রত্যেকটা কিউবের জন্য এভাবে তুমি দেখবা কি যে এই যে এটাও একটা কমন সেকশন। সো তুমি দেখবা 1 1 2 3 এভাবে তিনটা করে সারফেস খালি থাকে। সো আমরা প্রথমে হচ্ছে কিউবটার মধ্য দিয়ে নেট ফ্লাক্স কত যদি বের করতে চাই, আমরা দেখলাম যে এখানে 4টা কিউব, পেছন দিকে আরও 4টা কিউব, তাহলে টোটাল 8টা কিউবে ভাগ হয়ে গেছে। সো আমরা বলতে পারি যে একটা কিউবের মধ্যে দিয়ে তাহলে কত যাবে, কিউ নেট ইকুয়ালস টু কিউ বাই 8 এপসাইলন নট। যেহেতু টোটাল 8টা কিউবের মধ্যে দিয়ে বের হয়ে গেছে, তাহলে টোটাল ফ্লাক্সটা 8 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে একটা কিউবের মধ্যে দিয়ে, তাহলে কিউ তো না, ফাই 1 কিউব ইকুয়ালস টু কিউ বাই 8 এপসাইলন নট। 1/8 ভাগ বের হবে একটা কিউবের মধ্য দিয়ে। এখন আমাদের বলছি কিউবের যে কোনো একটা সারফেসের মধ্য দিয়ে। তো আমরা তো দেখলাম যে এটা একটা কমন সারফেস, এটা একটা কমন সারফেস, এটা একটা কমন সারফেস, এরকম 8টা কিউব আছে, 8টা কিউবে 3টা করে কমন সারফেস আছে। তাহলে তুমি বলতে পারো কিউ ফাই 1 সারফেস FAC ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 8 ইন্টু একটার মধ্যে কয়টা, 3টা, 3 এপসাইলন নট ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 24 এপসাইলন নট। সো তোমাদের প্রথম কোয়েশ্চেনটার আনসার হচ্ছে এইটা, এবং তোমাদের দ্বিতীয় কোয়েশ্চেনটা সারফেসের মধ্য দিয়ে, এটার আনসার হচ্ছে এইটা। সো আশা করি তোমাদের দুইটাই ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যারা যারা অঙ্কটা করেছিলে, মিলিয়ে নিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা এর পরের একটা প্রবলেমে ঢুকে পড়ি। তো আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে সেকেন্ড যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে একটা কোণকের। তো লেখা আছে একটা কোণকের শীর্ষ প্রান্তে কিউ চার্জ রাখা হলে এর মধ্য দিয়ে নেট ফ্লাক্স কত হবে। সো সাপোজ এইটা হচ্ছে আমাদের কোণক, এবং এই কোণকটার মধ্যে নিচের দিকে আমরা একদম শীর্ষে একটা কিউ প্লাস চার্জ রাখলাম। এখন কিউ চার্জ আছে মানে এখান থেকে আউটওয়ার্ড ফ্লাক্স বের হয়ে যাবে, এবং শুধুমাত্র কি এখান থেকেই বের হবে, এই কিউ চার্জটা কিন্তু এনক্লোজড না, এটা বাইরের দিকে আছে। সো আমাদের ধরতে হবে বাইরের দিকে একটা গোলক। এখন আমরা এটাকে একটা এনক্লোজড চার্জ বলতে পারি। সো এটা গাউসিয়ান তলে চলে এসেছে। এখন এই গোলকটার মধ্যে একটা সেকশন কেটে নিয়েছি আমরা, যেটা হচ্ছে এই কোণকটা। সো এই কোণকটার মধ্যে এখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল, শীর্ষ কোণটা হচ্ছে থিটা। সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ফ্লাক্সটা বের করে নিতে পারি একটা ইন্টিগ্রাল প্রুফের মাধ্যমে। সো এই প্রুফটা অ্যাকচুয়ালি অনেক বড়। আসলে আমি ম্যাথটা কেন করাচ্ছি সেটাও বলি। এটা হচ্ছে একটা করোলারি, বা এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত বা সাপোর্টিভ ম্যাথ। সো আমরা আরেকটা প্রবলেম সলভ করব, সেইখানে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। তো আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি থিটা কোণক এটার ফর্মুলাটা ডিরেক্ট লিখে দেই। অ্যাকচুয়ালি এটা ম্যাথ না, এটা একটা প্রুফ। সো যদি তোমাদের এটা মাথায় থাকে তাহলে তোমরা ইজিলি ওইটা করতে পারবা। আর তোমরা যদি একান্তই প্রুফটা দেখতে চাও সবাই, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। যদি সবাই আগ্রহী হও, অনেকেই জানাও যে তোমাদের প্রুফটা দেখতে অনেক ইচ্ছা, তাহলে আমরা আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে অবশ্যই এই প্রুফটা ড্রাইভ ফাইল সহ প্রোভাইড করে দেব। সো কোনো সমস্যা না। আমরা এখন এটা হচ্ছে কিউ বাই 2 এপসাইলন নট ইন্টু 1 মাইনাস কস থিটা। থিটাটা হচ্ছে এই উন্নতি কোণটা। সো এখন আরেকটা কথা হচ্ছে যে এই অনুসিদ্ধান্তটা আমরা কিভাবে গিয়ে পরবর্তীতে কাজে লাগাবো সেটা একটা খুবই সফিস্টিকেটেড ম্যাথ। এই ম্যাথটা আমাদের বইয়েও আছে, বাট প্রুফটা অ্যাকচুয়ালি কোণক দিয়ে করা নাই। সো আমি কোণক দিয়ে কেন দেখাচ্ছি, এই আইডিয়াটা পরবর্তী ক্লাসে আমরা আরেকটা ম্যাথ করতে গিয়ে দেখাবো। আজকে সময় স্বল্পতার কারণে আমরা সব ম্যাথ দেখাতে পারছি না, বাট যেহেতু আমরা মোটামুটি ইনডেপথে আলোচনা করে আসছি, সো তোমাদের আশা করি এটা বুঝতেও খুব একটা সমস্যা হচ্ছে না। আমরা ক্লাস 9-10-এ ঘনজ্যামিতি সবাই মোটামুটি পড়ে আসছি যারা, সো তারা কিন্তু অলরেডি জানি যে কেন এখানে আমরা এইটার ভ্যালু থিটা দিয়ে প্রকাশ করতে পারি 1 মাইনাস কস থিটা। সো কেন এটা এখানে আসছে এটা আশা করি বুঝতে খুব একটা প্রবলেম হচ্ছে না, বাট আসলে ইন্টিগ্রেশন করে এটা বের করা যায়। সো চলো আমরা আসলে কোণক থিটা কোণক তো বেরই করে ফেললাম, আমরা পরবর্তী ম্যাথটায় যাই। তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আমরা এই ম্যাথটা আসলে করতে গেলাম, বা আসলে আমাদের দরকারটাই বা কী। সো দেখতে পাচ্ছ যে আমাদের এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, লেখা আছে একটা সিমেট্রিক্যাল সিলিন্ডারের মধ্যভাগে রাখা কিউ চার্জের জন্য বক্রতলের মধ্য দিয়ে অতিক্রম করা মোট ফ্লাক্স কত হবে।
তো একটা কথা এখানে দেখো বলেছে সিমেট্রিক্যাল সিলিন্ডার। তো তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে এই সিলিন্ডারটার উপরিতলের যে রেডিয়াস এবং এটার যে দৈর্ঘ্য সিলিন্ডারটার, এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে, এবং এটার যে মধ্যভাগ বা মধ্যকেন্দ্র বা ভরকেন্দ্র, এইখান থেকে তোমার এই বক্রতলটার ডিস্টেন্স, এই উপরের তলটার ডিস্টেন্স হচ্ছে আর, এবং উপরের যে সার্কুলার তলটা এটার ডিস্টেন্স, এটার হচ্ছে রেডিয়াস হচ্ছে আর। সো এই জন্য আমরা এটাকে বলতে পারি সিমেট্রিক্যাল। সো এটাও আর এটাও আর, তো এই টোটাল ডিস্টেন্সটাকে আমরা বলতে পারি 2r, আর এটা হচ্ছে শুধু আর। সো তোমরা এখান থেকে আরেকটা আইডিয়া তোমাদেরকে আমি দিলাম। এবার যে জিনিসটা মেইনলি তোমাদেরকে বলবো সেটা নিয়ে কথা বলি। ধরো এখানে তোমাদের মধ্যভাগে অর্থাৎ ভরকেন্দ্রে কিউ চার্জটা আছে, আমরা তাই বলছি একটি সিমেট্রিক্যাল সিলিন্ডারের মধ্যভাগে রাখা কিউ চার্জ, যেহেতু শুধু কিউ আছে আমরা ধরবো পজিটিভ কিউ। সো এটা হচ্ছে প্লাস কিউ চার্জ। প্লাস কিউ চার্জের জন্য আমরা একটা আউটওয়ার্ড ফ্লাক্স তৈরি করব। এই ফ্লাক্সগুলো সব বাইরে বের হয়ে আসতেছে। হ্যাঁ, তো এই উপরের সারফেসটা এবং এই নিচের সারফেসটা, এই দুইটা সারফেস দিয়ে যে ফ্লাক্স বের হয়ে গেছে, বাকি যেই বাইরের তলটা আছে ওই সারফেস দিয়ে যেইগুলো বের হয়ে যাবে বলরেখাগুলো, সেটা যদি আমরা বের করতে চাই তাহলে মোট যে নেট ফ্লাক্স সেখান থেকে এই দুইটা তলের ফ্লাক্স বাদ দিয়ে দিলেই কি আমরা ওই বাইরের বক্রতলের ফ্লাক্সটা পেয়ে যাচ্ছি না? এটা তো তোমরা বুঝতেছো সবাই। সো খুবই ইজি যে আমাদের এখানে φ1 উপরের তলটার জন্য হইতেছে, এটা যেহেতু একটা কোণক, সো আমরা কোণকের সূত্র পড়ে আসছি q/2 এপসাইলন নট 1 মাইনাস কস থেটা। আবার φ2 ইজ ইকাল টু হইতেছে q/2 এপসাইলন নট 1 মাইনাস কস থিটা। সো আরেকটা মজার ব্যাপার হচ্ছে দেখো যে এখানে আমরা বলছি এই রেডিয়াসটাও আর, এই রেডিয়াসটাও আর। সো জিনিসটা অনেকটা এরকম হয়ে গেছে, এটাও আর এটাও আর। সো আমরা বলতে পারতেছি এটা যদি সমকোণ হয় এটা হবে 45 ডিগ্রি, যেহেতু এই দুইটা বাহু সমান। সো তোমরা এখানে বলতে পারো থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, তাইলে আমরা বলতে পারি এখানে ফাই নেট হচ্ছে ইকুয়ালস টু q/এপসাইলন নট, যেহেতু কিউ চার্জের জন্য এখানে ফাইটা আমরা পাচ্ছি। আর এখানে কিউ বক্রতল, যেটা বক্রতল দিয়ে বের হয়ে যাবে সেটা হইতেছে কিউ নেট মাইনাস ফাই নেট প্লাস মাইনাস φ1 প্লাস φ2। ওকে, সো এখানে ফাই নেটটা কত? ফাই নেট হচ্ছে q/এপসাইলন নট, এবং এই দুইটাকে যদি আমরা যোগ করি, এখানে এটা 45 ডিগ্রি, তাহলে এটা আসতেছে q ইন্টু 1 মাইনাস 1/√2, নিচে হচ্ছে 2 এপসাইলন নট। সো মাইনাস এই দুইটাকে আমরা যোগ করব, এই দুইটা তো সেমই, তো যোগ করলে নিচের দুইটা কাটা চলে যাবে। সো তখন থাকবে হচ্ছে q/এপসাইলন নট ইন্টু 1 মাইনাস 1/√2। এই হচ্ছে আমাদের কিউ বক্রতল। সো এখন আমরা এটাকে শেষ করে দেব এখানে, তাহলে আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে q/এপসাইলন নট মাইনাস q/এপসাইলন নট প্লাস q/√2 এপসাইলন নট। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে q/2 এপসাইলন নট। এই দুইটা তো কাটাই। সুতরাং আমরা বলতে পারি বক্রতল দিয়ে অতিক্রম করা মোট ফ্লাক্স, এটার আনসারটা হবে ফাই বক্রতল ইকুয়ালস টু q/√2 এপসাইলন নট। হোপফুলি তোমরা বুঝতে পারছো জিনিসটা। সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখে না। সো আজকে আমাদের ক্লাসটা আসলে এই পর্যন্তই। সবাইকে আমাদেরকে দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আমরা পরবর্তীতে এরকম আরও ভিডিওস নিয়ে আসবো। এটা যেহেতু প্রথম ভিডিও ছিল, আশা করি সবার উপকার হবে এবং এটা দেখে অনেকেই অনেক কিছু শিখতে পারবে। সো আজকের মতো এখানেই শেষ করছি। ইনফার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।